আবিদ আনোয়ার একাধারে কবি, গীতিকার ও প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত। আবিদ আনোয়ারের কবি চৈতন্যের শিকড় আবহমান বাংলা ও বাঙালির কাব্য ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত হয়েও নিজস্ব ও আধুনিক। ঐতিহ্যকে তিনি ব্যবহার করেছেন কেবল শিল্প উপকরণের ভাণ্ডার হিসেবে। মানতের মতো রেখে যায় কারা যার যার প্রিয় ফুল, পাপড়ির সাথে মাধুরী মেশানো নানা বর্ণের তোরা, শহীদ মিনার নেমে সেই দেখে ফাঁকা তার বেদিমূল, ২১-এর ফুল খেয়ে চলে যায় ২২-এর লাল ঘোড়া। আবিদ আনোয়ার যে প্রক্রিয়ায় তার কবিতা শিল্পের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন তা তাঁর একান্ত নিজস্ব। এই নিজস্বতা এসেছে তার বাক্প্রতিমায় অসাধারণ উপমা, উৎপ্রেক্ষা, রূপক, প্রতীক ও চিত্রকল্প নির্মাণের মৌলিকত্বে ও নিপুণতায়। কাব্যগ্রন্থের মধ্যে প্রতিবিম্বের মমি, মধ্যযোচনায় মধুচন্দ্রিমা, শৈরিণীর ঘর সংসার, খড়বিচালির বৃক্ষজীবন ইত্যাদি। গল্পগ্রন্থের মধ্যে ৩ পাখনার প্রজাপতি ও অন্যান্য গল্প। বাংলা কবিতার আধুনিকায়ন একটি আলোড়ন সৃষ্টিকারী গদ্যগ্রন্থ। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ আরও বহু পুরস্কার। আমাদের আজকের শিল্পবাড়ির অতিথি কবি আবিদ আনোয়ার। শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠানে। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আছেন এক অসামান্য গীতিকার, গল্পকার, কবি এবং ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আবিদ আনোয়ার। এবং বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন অধ্যাপক, চিত্রশিল্পী শাহজাহান আহমেদ বিকাশ। বিকাশ ভাই, ভালো আছেন তো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এবং আবিদ আনোয়ারের সঙ্গে যখন আমি কথা বলবো, বিকাশ ভাই তার রঙে এবং তুলিতে ক্যানভাসে অসাধারণ করে আঁকবেন আমাদের আজকের এই অতিথি আবিদ আনোয়ারকে। আবিদ ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের শিল্পবাড়িতে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুরুটা করি ৭১ থেকেই। মুক্তিযুদ্ধে আপনি কিভাবে যুক্ত হলেন? মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আসলে ২৫ তারিখের কালো রাত্রির পরে, কিন্তু আমরা অংশগ্রহণ করেছিলাম এর আগেই। তার একটি উদাহরণ দিই, যেখানে আমি নিজে একজন অংশগ্রহণকারী ছিলাম। মার্চের ১৩ তারিখ তোফায়েল আহমদ, আসম আব্দুর রব, ফজলুল হক মনি, শাহজাহান সিরাজ, এরকম আরও বহু ডাকসু এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ এসে আমাদেরকে বললেন যে তোমরা দিয়ে একটা কাজ করতে হবে। তারা 2টি পিক আপ নিয়ে আসলেন। সেই পিক আপে করে আমাদের দিয়ে দিতে বললেন এমন সব রাসায়নিক দ্রব্য, রসায়ন বিভাগ থেকে, প্রাণ রসায়ন বিভাগ থেকে এবং ফার্মেসি বিভাগ থেকে, যেগুলো বোমা তৈরিতে কাজে লাগে। দিনের বেলায় এসে ১৩ তারিখ আমাকে মাখন ভাই গিয়ে বললেন যে তুমি তোমার বিশ্বস্ত লোকদেরকে নিয়ে এই কাজটি করো। অপারেশনে আমরা অংশগ্রহণ করি এবং আমরা ইগুলো কি বলে রাসায়নিক দ্রব্যগুলো ট্রাকে তুলে দেন। হ্যাঁ, ট্রাকে তুলে দিই, সেগুলো চলে যায় জিঞ্জিরায়, যেখানে বোমা তৈরি হতো। আচ্ছা। তো ১৯ তারিখে আমরা খবর পেলাম যে তোমরা যারা এই ১৯ তারিখে খবর পেলাম ডাকসু থেকে এবং ছাত্রলীগের হাইকমান্ড থেকে, যে তোমরা যারা এই অপারেশনে অংশগ্রহণ করেছ তাদের প্রত্যেকের ছবি এবং নাম, ধাম, ঠিকানা ইত্যাদি সব জোগাড় করেছে পাক বাহিনী। তোমরা পালাও, না হয়তো তোমরা হয় ফাঁসিতে জ্বলবে, না হয় ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হবে। আমি এবং আলাউদ্দিন, পাশের গ্রামে তার বাড়ি, 2 জন চলে গেলাম দেশের বাড়িতে। সেখানে গিয়ে আমরা ভাবলাম যে যেহেতু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে আমাদের নাম ঠিকানা এবং ছবি জোগাড় করা হয়েছে, নিশ্চয়ই আমাদের গ্রামের ঠিকানাও জোগাড় করা হয়েছে। অতএব নিজের বাড়িতে থাকি না, আত্মীয় স্বজনের বাড়িতে থাকি, দূর সম্পর্কের আত্মীয়তাও। এপ্রিলের মাঝামাঝি সময়ে শুনলাম যে ভারতে প্রশিক্ষণ নিলে সেখান থেকে অস্ত্র দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়। আমি এবং আলাউদ্দিন দুজনেই সিদ্ধান্ত নিলাম যে ভারতে যাব। তা আমরা একবার অ্যাটেম্প নিয়ে ব্যর্থ হওয়ার পরে, অষ্টগ্রামে গিয়ে ব্যর্থ হওয়ার পরে পায়ে হেঁটে চলে গেলাম আগরতলায়। সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো মেরিন কমান্ডো হিসাবে প্রশিক্ষণ দেওয়ার জন্যে পলাশী ক্যাম্পে। কিন্তু পলাশী ক্যাম্পে আমরা 46 জন ডিসকোয়ালিফাইড হলাম ডাইভিংয়ে। পরের দিন যখন চাকুলিয়া স্পেশাল ক্যাম্প, বিহারে স্থাপিত স্পেশাল ক্যাম্পে নিয়ে যাওয়া হলো, তখন দেখলাম যে অনেক ছাত্রলীগের অনেক বড় বড় নেতা, এমনকি 70-এর নির্বাচনে নির্বাচিত অনেক এমপি, তরুণ এমপি সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন এবং তাকে বলা হয় স্পেশাল ক্যাম্প, চাকুলিয়া স্পেশাল ক্যাম্প। তখন সমস্ত দুঃখ ভুলে গেলাম এবং সেখান থেকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিয়ে আমি 3 নম্বর সেক্টরে চলে আসি। 3 নং সেক্টর কমান্ডার 3 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ, এবং 2I ছিলেন মেজর নুরুজ্জামান। মেজর নুরুজ্জামান আমাকে বলল যে তোমাকে স্পেশাল কমান্ডো হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তোমাকে ঢাকা শহরে যেতে হবে। আমি বললাম ঢাকা শহরে আমি এখন যেতে পারবো না স্যার, আমাকে দেশে যেতে দেন। আমাকে বলল তোমাকে দেশে যেতে দিতে পারি একটি মাত্র কন্ডিশনে, তুমি যদি দুলদিয়া রেল সেতু অপারেশন করতে পারো। দুলদিয়া কুটিয়াদির এবং কিশোরগঞ্জের মাঝখানে একটি সেতু, সেই সেতু উপর দিয়ে আমি রেল লাইনে বহুবার আসা যাওয়া করেছি। আমি বলেছি যে স্যার আমি এই কাজটি করব। বলে যে ইন্ডিয়ান কমান্ডো গিয়েও ব্যর্থ হয়েছে, কারণ হলো এখানে কাদা এবং পানিতে সয়লাব সমস্ত এলাকা, কোনো উপায় নাই। বর্ষা যখন একটু কমবে তখন তুমি এই অপারেশনটা করতে পারো। আমি বললাম স্যার আমি জীবন দিয়েও হলে এই কাজটি করব, আপনি দেন। তো আমি চলে আসলাম কিশোরগঞ্জে বা কটিয়াদিতে এসে সমস্ত মুক্তিযোদ্ধা বাহিনী যেগুলো আমার আগে ঢুকেছে তাদেরকে বুঝালাম যে এটি একমাত্র অপারেশন যেটা কিশোরগঞ্জ থেকে পাক বাহিনীর আগমন বন্ধ করার একমাত্র উপায় মেজর নুরুজ্জামান আমাকে বুঝিয়ে দিয়েছেন, আপনারা আমাকে সাহায্য করেন। এবং ঠিক 13 তারিখে, কোন মাসের 13 তারিখে? সেপ্টেম্বরের 13 তারিখ আমরা ধুলদিয়া রেল সেতু অপারেশন করে তাকে ডেমলিশ করলাম, ধ্বংস করলাম। এবং পরবর্তীকালে আমার এই ভাঙা সেতু রক্ষার জন্যে বিশাল এক বাহিনীর অধিনায়ক আমি হয়ে গেলাম। কবিতাটার চর্চা কখন শুরু করলেন? কবিতার চর্চা আসলে বাল্যকাল থেকেই শুরু, অনেকে ছড়া দিয়ে শুরু করে, আমি কবিতা দিয়েই শুরু করেছিলাম। আপনার কবিতার বই তো প্রথম কবে বেরিয়েছিল? কবিতার বই বেরিয়েছে অনেক পরে, এর একটি কারণও আছে। সেটা কি? কারণ প্রকাশকরা কবিতার বই বের করতো, এখনও যেমন বই বের করে থাকে, কবিদের কাছ থেকে বা লেখকদের কাছ থেকে টাকা নিয়ে তাদের নামটি ব্যবহার করে মাত্র। আমি কবি আহসান হাবিবের সান্নিধ্য পেয়েছিলাম তার 81-82 সালে। আমি তার পত্রিকায়, দৈনিক বাংলা পত্রিকায় মধ্যদিনের জানালা নামে একটা কলামও লেখার সুযোগ পেয়েছিলাম। তো আহসান হাবিবের মতো কবির সান্নিধ্য পেয়ে আমি ভাবলাম আমাকে এইভাবে বই বের করার কোনো প্রয়োজন নেই। হঠাৎ করে তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন কবি নাসির আহমেদ, তখন মাত্র জয়েন করেছেন। আমি তখন টাঙ্গাইলে চাকরি করি। টাঙ্গাইলে হঠাৎ গিয়ে নাসির আহমেদ বললেন, আবিদ ভাই তাড়াতাড়ি আপনি আপনার পাণ্ডুলিপি নিয়ে চলে আসেন। তারপরে আমি অনেক দিন অপেক্ষা করলাম,
যে আমাকে যেদিন প্রকাশক ডাকবে, হ্যাঁ, সেদিনই আমি আমার কবিতার বই বের করব। অতএব 85 সালে আমার প্রথম কবিতার বই বের হয় এবং আমরা তার অ্যাডভান্স টাকাও পাই, বাহ, হ্যাঁ, বাহ। নাজমুলের কাছ থেকে। নাসির এবং আমি দুজনেই টাকা পেয়েছিলাম অ্যাডভান্স। আপনার হ্যাঁ। কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম প্রতিবিম্বের মমি। প্রতিবিম্বের মমি। আমাদের যে প্রচলিত যে ধর্ম প্রথা আছে, এর মধ্যে আছে গন্ধম। গন্ধমটা একটি নিষিদ্ধ বিষয়। আপনি একটি কবিতার নাম লিখেছেন বা কবিতায় বলেছেন আবারও গন্ধম খাবো। কেন এই গন্ধমটা খেতে চেয়েছিলেন? আমি এই কবিতাটি লিখেছি এই জন্যে যে এটা একটা গানও আছে। কি গান? আমার একটি গানও আছে এই একই বিষয়কে কেন্দ্র করে। তাহলে আপনি বুঝবেন যে আমি গানটির কিছু অংশ শোনাই, যেটা রিজিয়া পারবেন এবং জাহাঙ্গীর আলম গেয়েছেন। আমি আদম তুমি হাওয়া, অনেক খাইলাম ভবের হাওয়া, এবার চলো অন্য কোথাও যাই, চলো বিবি নতুন কইরা আবার গন্ধম খাই। আচ্ছা, মানুষ হইয়া আইলাম ভবে মানুষ হইলাম না, হৃদয় দিয়া এই মানুষের হৃদয় ছুঁইলাম না, মনের মানুষ কইব ভবে এমন বান্ধব নাই, চলো বিবি নতুন কইরা আবার গন্ধম খাই। অর্থাৎ এই পৃথিবীতে আমরা এসেছিলাম গন্ধম খেয়ে, কিন্তু এই পৃথিবীতে এসে আমরা যে জীবনযাপন করলাম, আমরা যে মনুষ্যত্বের পরিচয় দিলাম, সেটি আমার কাছে মনোভূত মনে হচ্ছে না। অতএব আরেকটি গন্ধম খেয়ে যদি অন্য কোনো গ্রহে গিয়ে আমরা সুন্দর জীবনযাপন করতে পারি, মানুষের মনের কথা বলতে পারি, মানুষ হিসেবে মানুষকে পাই, হ্যাঁ, সত্যের এজন্য পরিচয় আবার দিতে গন্ধম পারি, খেতে চেয়েছেন। এই কথাটি পরবর্তীকালে কিন্তু এই কবিতায় এসেছে, কিন্তু এই গানটি কিন্তু আগের রচনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমার মেসেজ নিশ্চয়ই আপনার কাছে পৌঁছেছে। পরিষ্কার। আপনার শৈশবে আপনার বা বোধহয় যৌবনে আপনাকে বৈজ্ঞানিক বলা হতো আপনার গ্রামে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র ছিলাম এবং সেখান থেকে বুঝে নিই যে তখন রসায়ন বিভাগ ছিল নাম্বার 1। আচ্ছা, এই মেডিকেল টেডিকেল ইত্যাদি কেউ পড়তো না, কেউ কোনো কিছু ফিজিক্স অমুক তমুক কিচ্ছু না। কেমিস্ট্রি সবচেয়ে ভালো ছাত্ররা পড়তো এবং আমি বাল্যকাল থেকে খুব ভালো ছাত্র হিসাবে পরিচিত ছিলাম এবং সবাই অপেক্ষা করতেছিল যে আমি কি চাকরি করি। আমি যখন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে চাকরি পেলাম, আমার আশেপাশের লোকজন, আইসিডিডিআরবি না, তখন কৃষি মন্ত্রণালয়, আচ্ছা, কৃষি মন্ত্রণালয়ে আমি সয়েল কেমিস্ট হিসেবে, আচ্ছা, বৈজ্ঞানিক হিসেবে বৈজ্ঞানিক কর্মকর্তা। কারণ বঙ্গবন্ধু অর্ডার দিয়েছিলেন যে ডেজিগনেশনগুলো বাংলায় করতে হবে। সায়েন্টিফিক অফিসারকে বলা হয়তো বৈজ্ঞানিক কর্মকর্তা। তো বৈজ্ঞানিক কর্মকর্তা তো সবাই ছোটকাল থেকেই আমার সাহিত্য চর্চা প্লাস ভালো ছাত্র ইত্যাদির কারণে আমি কি করি সেই খবর নিতে থাকলেন। তখন আমার আত্মীয় স্বজন বললো এ বৈজ্ঞানিক কর্মকর্তা, সেইভাবে হয়ে গেল আমি বৈজ্ঞানিক কর্মকর্তা, আমি হয়ে গেলাম। এমনকি এখনো পর্যন্ত আমাকে এলাকার লোকজন বৈজ্ঞানিক হিসেবে চিনে, বলে বৈজ্ঞানিকের বাড়ি। আমার আকুঞ্জি বাড়ির নাম ছিল, সেই নাম পরিবর্তিত হয়ে বৈজ্ঞানিকের বাড়ি হয়ে গেছে। আমি একজন লজ্জিত। চিত্রকল্প কবিতার একটি প্রধান অনুষঙ্গ। আসলে কবিতার চিত্রকল্প কি আবিদ ভাই? তো চিত্রকল্প এমন একটি অলংকার যেটাকে প্রাচীন অলংকার শাস্ত্রবিদ, পাশ্চাত্যের হোক প্রাচ্যের হোক, কেউ এটাকে অলংকার হিসাবে গণ্য করেননি। কেউ বলছে রূপকী কবিতা, কেউ বলছে উপমায়ী কবিত্ব, কেউ বলছে উৎপ্রেক্ষায়ী কবিত্ব, কিন্তু সর্বশেষ স্লোগান যেটা প্রচলিত সেটা চিত্রকল্পই কবিত্ব। আবিদ আনোয়ারের কবিতায়, চিত্রকল্প, আবিদ আনোয়ারের কবিতায় চিত্রকল্প কতটা আছে? এটা আমি বলবো না। সৈয়দ আলী হাসান, শওকত ওসমান, ডক্টর হুমায়ুন আজাদ, ডক্টর মাহবুব সাদিক, না আমি দেখেছি তারা চমৎকার মন্তব্য করেছেন আপনার কবিতা সম্পর্কে। শীর্ষেন্দু মুখার্জি থেকে শুরু করে আব্দুল্লাহ আবু সাইদ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের বহু লোক
আমার কবিতাকে চিহ্নিত করেছে যে চিত্রকল্প প্রধান। তো চিত্রকল্পই কবিত্ব, এই স্লোগান যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার কবিতা কবিতা হয়ে উঠেছে, সেই নিশ্চয়ই। বিশ্বাস আমার অন্তরে ঢুকেছে। যাদের নাম বললাম তারা বিশাল বিশাল প্রবন্ধ লিখেছে আমার উপরে। না, অবশ্যই আমি দেখেছি। শামসুর রহমান তার ভোরের কাগজে অন্যের মানুষে বসবাস নামে 2 জন জীবিত কবিকে নিয়ে লিখেছেন, একজন হুমায়ুন আজাদ, একজন আবিদ আনোয়ার। আরেকজন আবিদ আনোয়ার। হ্যাঁ, বিকাশ ভাই, কবি আবিদ আনোয়ার, গল্পকার আবিদ আনোয়ার, গীতিকার আবিদ আনোয়ার, মুক্তিযোদ্ধা আবিদ আনোয়ার, আপনি কতটুকু আঁকলেন? আমি তার কথাগুলো শুনছি এবং প্রতিনিয়ত আমি তাকে নতুন করে আবার আবিষ্কার করার চেষ্টা করছি, আর ওনাকে ধরার চেষ্টা করছি। কতটুকু ধরতে পারবো জানি না, তবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে উনি যে পরিচয় বহন করছেন এটা অনেক গর্বের, এবং আমি খুব ভালো বোধ করছি কাজ করতে যে আমি একজন মুক্তিযোদ্ধা সৃজনশীল মানুষের ছবি আঁকছি। বাহ, চমৎকার চমৎকার ট্রিবিউট। তো আমার মনে হয় আঁকতে আঁকতে আমি আরেকটু আবিদ এগিয়ে আনোয়ার। যেতে হবে, তারপরে হয়তো আপনার একটা কবিতা আছে প্রত্র রমণী। প্রত্র রমণী আসলে কে? এটা কি আপনার জীবনের কেউ, নাকি অন্য কেউ, নাকি আপনার নিজস্ব ভাবনার একটা ব্যাপার? আপনার জীবনে কতটা প্রত্র রমণী এসেছিল একটু বলবেন কি? না, এই কবিতাটি না, সম্বন্ধে যদি বলেন, আবিদ ভাই, আপনি একটু আপনার এই প্রশ্নের উত্তরটা নেব। আপনার পুত্র রমণী এবং রমণী সম্পর্কিত একটু ছোট্ট ব্রেক থেকে আসি, তারপরে নিচ্ছি। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি। শিল্পবাড়িতে আজ আমাদের সঙ্গে আছেন কবি আবিদ আনোয়ার। শুনছেন তার অসামান্য কথা, এবং তিনি মুক্তিযোদ্ধাও বটে। সব কিছু মিলিয়ে আমরা ফিরে আসছি আর একটু পরেই। থাকুন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। কথা বলছিলাম আবিদ আনোয়ারের সঙ্গে তার পুত্র রমণীদের সম্পর্কে। কেমন তার পুত্র রমণী ছিল কাব্য জীবনে, কবিতার জীবনে, বলুন আবিদ আনোয়ার। আপনি যদি প্রেমের কবিতা হিসেবে ধরেন তাহলে বলবো, আমি হিসেবে ধরতে চাই না, আপনি বলেন আপনার পুত্র রমণী কে, কাকে নিয়ে কবিতা আপনি লিখেছেন? রত্নরমণী আসলে কেউ না। লিও টলস্টয় ওয়ার অ্যান্ড পিস যখন লিখে তখন সে এই যুদ্ধগুলো দেখে লেখেননি। অতএব একটা প্রেমের কবিতা হিসেবে এটাকে ধরে নেন যে একজন রমণীর সৌন্দর্য বর্ণনা হয়েছে, বর্ণিত হয়েছে এই কবিতায়। আপনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। জি, 3.5 বছর মাত্র। 3.5 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক সময়। ওইখানে তো অনেক নারীর সান্নিধ্যে ছিলেন। অনেক নারী আপনি আমার কাছে স্বীকার করেছেন আপনি তাদেরকে জড়িয়ে, না আপনি তাদেরকে জড়িয়েও ধরেছেন। না, জড়িয়ে ধরেছি সত্যি কথা, কারণ সেখানে হাগিং কোনো ব্যাপার নয়, জড়িয়ে ধরা কোনো ব্যাপার নয়। আমি যেহেতু সেখানে পড়ালেখা করতাম, সেখানে আমেরিকান, ব্রিটিশ, কোরিয়ান, পৃথিবীর হেন দেশের লোক নেই যার সাথে হাগিং হয়নি। হাগিং মানে হয়েছে, জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরেছি। তারা এটা একটা নর্ম, এটা তাদের একটা সিস্টেম। কিন্তু আমি বাঙালি এবং ইন্ডিয়ানও তো সেখানে ছিল, তাদের কেউ আমাকে হাগ করে নাই। এটা কালচারাল ডিফারেন্স, বুঝলেন? সেখানে অনেক বাঙালি মহিলা ছিল, ছাত্রী ছিল, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান বা বাঙালি আপনি জড়িয়ে ধরার সুযোগ পাননি। মজার ব্যাপার, আমি যখন দেখলাম যে এখানে একলা থাকা খুব কষ্টকর, তখন ঠিক 5 মাস পরে আমার 2 সন্তান সহ বউকে নিয়ে আমার গেলেন। স্ত্রীকে নিয়ে আমেরিকায় আমি নিয়ে গেলাম। হ্যাঁ, এবং তখন তো আর এই সমস্ত প্রশ্ন আসে না। আপনার একটা কবিতা আছে আবিদ আনোয়ার ব্রাকেটে 1950 প্রশ্নবোধক চিহ্ন, এই কোন আবিদ আনোয়ার? এই আবিদ আনোয়ারের প্রশ্ন যদি আপনি না বুঝে থাকেন তাহলে কবিতাটি পড়লে বুঝতে পারবেন যে কবির কোনো মৃত্যু নেই, কিন্তু জীবিত কবিদের যখন উপস্থাপন করা হয় কোনো সংকলনে তখন জন্মসাল লিখে একটা ড্যাশ থাকে, একটা ড্যাশ দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। আমি সেখানে বলেছি যে কে আমার নামের পরে প্রশ্নবোধক চিহ্ন কেন? কালজ্ঞরা ওসব দিয়ে বুঝাতে চাস কি
কবির শুধু জন্ম আছে প্রজন্ম তো মর্তকীটের, ব্র্যাকেট দিয়ে আঁকবি তোরা আয়ুর পরিধি। অর্থাৎ কবির কোনো মৃত্যু নেই। আপনি সেইটাকে হ্যাঁ। এইভাবে রূপায়ণ করেছেন। আমি আবিদ আনোয়ারকে অনেক বড় কবি মনে করে আমি এই কথাটি লিখেছি যে প্রশ্নবোধক চিহ্ন কেন। এটা আসলে ময়মনসিংহ থেকে একটা সংকলন দিয়েছিল আমার একটা কবিতা, হ্যাঁ, ছাপা হয়েছে। তার মধ্যে জন্মসাল 1950 লিখে ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। ওখান থেকে আমার এই কবিতাটির জন্ম। একটি কবিতা আছে, কবিতার নাম আপনার আমার বিখ্যাত কবি রফিক আজাদের চুনিয়া আমার আর্কিডিয়া। কিন্তু আপনি তার কাছে অন্য একটা কবিতা লিখেছেন চুনিয়া না আর্কিডিয়া, এর মানে কি? এর মানে হলো কবি রফিক আজাদ চুনিয়াকে একটি আদর্শ গ্রাম হিসেবে চিহ্নিত করেছেন। চুনিয়া আসলে হলো উপজাতি অধ্যুষিত একটা গ্রাম, টাঙ্গাইলের বাস্তবে আছে সেটা। আমি চাকরি করেছি বহুদিন টাঙ্গাইলে। হ্যাঁ, টাঙ্গাইলে। আমি সেখানে বলতে চেয়েছি যে আসলে হিংস্রতা এমন এক জিনিস যেটা ব্যাপ্ত হয়ে গেছে সমস্ত। ওইখানে সবচেয়ে মজার একটা চিত্রকল্প আছে, আপনি লক্ষ্য করবেন যে বল্লম উঁচিয়ে, হ্যাঁ, যেরকম আপনার চর দখলে চাষিরা একজন আরেকজনকে আক্রমণ করে, তেমনি এক প্রজাপতি আরেক প্রজাপতিকে আক্রমণ করছে ফুলের দখল নিতে। রাইট। এই ধরনের কিছু চিত্রকল্প আছে যে হিংস্রতা সর্বব্যাপ্ত। চুনিয়া বলে চুনিয়ার যে শান্তি, যে সৌন্দর্য, আপনি যাকে আদর্শ মনে করেন পৃথিবীর, সেটাও ঠিক নেই। তার কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক আপনি আমি কবিতাটা এই কবিতাটি, হ্যাঁ, লিখেছি। আবিদ ভাই, আপনার কবিতার একটা বিস্তার আছে। 2 দশকের কবিতা বলে আপনি একটা বই লিখেছেন, রচনা করেছেন এবং খুব তাৎপর্যপূর্ণ রচনা হয়েছে, আপনার মননশীলতা দিয়ে করেছেন। তো আমার মনে হলো, যেটুকু আমি পড়লাম, পড়ার পর মনে হলো দুজনার প্রতি আপনার একটু পক্ষপাত আছে, একজন আহসান হাবিব, একজন শামসুর রহমান। কেন? এর কারণ তারা আসলেই অনেক বড় কবি, এবং সবচেয়ে বড় জিনিস আমাদের জনজীবন এবং প্রধান যে ট্রেন্ড, সেই ট্রেন্ডকে ধারণ করেছেন এই দুইজন। নির্মাণ কলার দিক থেকে আহসান হাবিব এবং শামসুর রহমান শ্রেষ্ঠতম, একজন 40-এর দশকের, একজন 50-এর দশক। 50-এর দশকের। অতএব এই পক্ষপাতিত্ব আমার ইয়ে না। আল মাহমুদ অনেক বড় কবি, কিন্তু তার অনেক দুর্বলতা নিয়ে আমি লিখেছি হ্যাঁ, আমি আমার পড়েছি। এই বইটিতে। আচ্ছা, আমি আপনি পড়েছি। লক্ষ্য করবেন যে যারা আল মাহমুদের অত্যন্ত ভক্ত, আমি নিজেও ভক্ত, অনেক ভালো কবি তিনি, কিন্তু অনেক সীমাবদ্ধতা তার আছে। সেই সীমাবদ্ধতাগুলো তুলে ধরার পরে অনেকে ক্ষিপ্ত হয়েছে, কিন্তু আল মাহমুদ নিজে বুঝেছেন, এবং তার যে শিক্ষিত ভক্ত যারা, তারা প্রত্যেকেই বলেছেন যে আপনি সঠিক কাজটি করেছেন। আবিদ ভাই, আমরা তো কবিতার মধ্যে কিছুটা ছিলাম, এখন আপনার একটু গল্পের দিকে ফিরে যেতে চাই। যদিও আপনার একটাই গল্পের বই, গল্প আমি খুব একটা গুরুত্ব দিয়ে লিখি না। না, কিন্তু আপনার আপনি, গল্পগুলো খুবই গল্প চমৎকার নিয়ে গল্প। যদি কথা বলতে চান তাহলে বলবো যে মাঝে মাঝে গল্প লিখি। একটাই গল্প বেরিয়েছে, গল্পের বই বেরিয়েছে মাওলা ব্রাদার্স থেকে, 12টা মাত্র গল্প আছে, আর কিছু গল্প আছে এখনো আন্ডার কনস্ট্রাকশন। আমি আরও লিখবো ভাবতেছি, কারণ বহু গল্পকার আমাকে জানিয়েছেন, বিখ্যাত অনেক গল্পকার আমাকে জানিয়েছেন, আবিদ ভাই আপনি গল্প, হ্যাঁ, খুব ভালো করছেন, গল্পে ওস্তাদ আপনি। আপনার যে গল্প 3 পাখনার প্রজাপতি, অন্যান্য গল্পের মধ্যে যে একটা গল্প আছে শরীফার জাদু বাস্তবতা, স্বাভাবিকভাবেই যে যখন বিয়ে হয় তো সন্তান কামনা করে স্বামী কিংবা স্ত্রী। শরীফার বিয়ে হয়েছে, সন্তান কামনা করছে, সন্তান আসছে না, তারপর এক হুজুরের কাছে যায়, এবং যেটা হয় আমরা যেটা বুঝতে পারি, এক পীরের কাছে যায়, আস্তানায় যায়, এবং পীর যা করে তার মধ্য দিয়ে সে সন্তান লাভ করে। আসলে এটা কতটা সত্য, এবং এটা তো একটা নির্মমতা, এটা তো একটা পাশবিকতাও বটে।
সংসার বাঁচানো দরকার ওই নারীর, সেজন্য অনেক কিছুই তো করতে হয়। আপনার গল্পটা এটা কি কোনো বাস্তব পরিপ্রেক্ষিত থেকে আপনি লিখেছেন, নাকি আপনার কল্পনা থেকে, নাকি দেখা কোনো চরিত্র থেকে? আমি ঠিক কল্পনা করেছি, কারণ এখানে আপনি ওই হুজুরের একটা বক্তব্য আপনি যদি লক্ষ্য করেন যে পৃথিবীর কোনো নারী গর্ভধারণ করতে পারে না পুরুষের সহায়তা ছাড়া। অফকোর্স। এবং আমাদের এখানে যারা এই কাজটি করে থাকে তারা আসলে একটি উন্নততর প্রস্টিটিউশন চালায়। অনেক মেয়ে জেনে শুনে তার শিকার হয়। অনেক স্বামীর বন্ধাত্বের কারণে অনেক মেয়ের সন্তান জন্ম নেয় না। রাইট। সেখানে কাউকে জোরে, কাউকে গোপনে, ওখানে দেখেন যে নেশাগ্রস্ত করে কিন্তু হ্যাঁ, একটা জিন আসবে তোমার গর্ভে সন্তান দিতে। আসলে জিন ওই তো না গল্পের তো, মধ্যে জিন ওই তো না, জিনটা আসলে অন্য কেউ পুরো। না, ওই পীর। অনেক বড় বড় নেতারা ওখানে যান, অনেক পীরের দরবারে যান, হ্যাঁ, এবং ওখানে গিয়ে হ্যাঁ আসল প্রস্টিটিউটদের চাইতে অনেক সুন্দর রমণী পান, হ্যাঁ, বাস্তব জীবনের রমণী পান, হ্যাঁ, তাদের সাথে, হ্যাঁ। এবং মহিলারও তো সন্তান হলো, সংসারটা তো বাঁচলো, সংসারটা বাঁচলো। এরকম একটা ব্যাপার। এইভাবে একটা দ্বিধাদ্বন্দ্ব যে থাকে না তা না। তা তো হ্যাঁ। থাকতেই পাবে, যেহেতু এই জীবন। যে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন নিয়ে কিন্তু গল্পটা যদি আপনি, হ্যাঁ, একদম শেষ যেহেতু মুহূর্তে প্রশ্ন। আমি এই গল্পটি উল্লেখ করেছেন, আপনি লক্ষ্য করবেন যে গল্পটি একটি প্রশ্নবোধক চিহ্নের ধারণ যে করে গল্পটি শেষ হয়। ধারণা দিয়ে শুরু গল্পটি হয়েছে, শেষ হয়। হ্যাঁ, এবং শেষ হয়েছে যে শরীফার কাছে মনে হলো যখন সে ওই একজনের সাথে শুয়ে হ্যাঁ চলে আসলো, ইয়েতে জিন হোক আর যাই হোক, তাকে নেশাগ্রস্ত করা হয়েছিল বাং জাতীয় কিছু জিনিস খাইয়ে, এবং শেষ পর্যন্ত মনে হলো শরীফার কাছে, বায়োলজি পড়ার শরীফার কাছে, যে মানব শিশুর, সবই ঠিক আছে, মানব শিশুর ভ্রূণ একটা প্রশ্নবোধক চিহ্নের মতো তার জীবনের জন্য, তার আসলে অস্তিত্বের কিন্তু জন্য। গল্পের মধ্যে আমি অবশ্যই চেষ্টা করেছি একটু কাব্য করার জন্য। না, যেহেতু আপনি কবি, তো এটা তো করবেনই। হ্যাঁ, একটু কাব্য করার জন্য। মৌলিকভাবে কিন্তু তো আপনি গল্পকে কবি। হত্যা করে ফেলে অনেকে কাব্য করতে গিয়ে, আমি গল্পকে না হত্যা না করি না না, এটা চমৎকার গল্প। হ্যাঁ। কোদালি বেগম, কোদালি আপনার আরেকটি গল্প। এই গল্পটি খুব সুন্দর। এই কোদালি, তার একটি সংসার আছে, তার স্বামীর সঙ্গে সে দিন যাপন করে। হঠাৎ তার স্বামী অসুস্থ হয়ে পড়ে এবং মাটির জোগালিতে কাজে যায়, এবং এখানে সে একটা ছেলের সঙ্গে জড়িয়ে পড়ে, এবং এক পর্যায়ে যখন জড়িয়ে পড়ে না, সে ঠিক সে জড়িয়ে পড়ে না, ওই ছেলেটি হ্যাঁ, জড়িয়ে ওই পড়ে, ছেলেটি জড়িয়ে পড়ে, এবং এটা একসময় ওই হাজবেন্ডকে মেরেই ফেলে এই সেই ছেলেটি। তারপর কোদালি বেগম কি করে, সে কোদাল দিয়ে তার স্বামীর হন্তারককে সে হত্যা করে। একটি অসাধারণ গল্প। এখানে গল্পটা শেষ হয়ে যেতে পারতো, বা হয়তো একটু অন্য মাত্রা পেত, কিন্তু আপনি একটু অন্য জায়গায় পলিটিক্যাল ইনভলভমেন্টে নিয়ে গেলেন কোদালি বেগমকে, তার কোদালকে একটি রাজনৈতিক প্রতীকে পরিণত করলেন। কেন করলেন? আমার তো মনে হয় আপনি গল্পটার প্রতি সঠিক বিচার করেননি। না, আমি সঠিক বিচার করেছি এই জন্যে যে একটা লিগ্যাল ব্যাপার আপনাকে ভাবতে হবে। কেউ হত্যা করে পার পায় না। আমি কিন্তু এই গল্পে প্রথম বলেছি যে গল্পটি এখানেই শেষ হতে পারত। আমি এই পরিণতি বোঝানোর চেষ্টা করছি যে হত্যাকারী কোনোদিন পার পায় না। নিশ্চয়ই না, হ্যাঁ, পাওয়া তো উচিত। এই যে কোদালি বেগম যে কারণেই হোক হত্যার প্রতিশোধ নিতে হত্যা করেছে বটে, কিন্তু সে তো হত্যাকারী, এটা সত্য। সত্য। সেই হত্যাকারী যে পাগল হয়ে গিয়ে তার এতটা জীবন যাপন করলো। একটি গাঁজাখুরি গল্প। আমার মনে হয় পৃথিবীতে সভ্যতার শুরু থেকে, কিংবা যে সাম্রাজ্যবাদ শুরু হয়েছিল, সেই সাম্রাজ্যবাদের বিপরীতে আমি মনে করি আপনার এই গল্পটি একটি বলিষ্ঠ প্রতিবাদী শুধু নয়, একটি শ্রেষ্ঠ শিল্পকর্মও বটে। সব কিছু মিলে যে মার্কিনীদের যে পরিণতি আপনি এই গল্পটা আঁকলেন, কিভাবে আঁকলেন?
এটি আসলে আবিদ ভাই, আপনার এই প্রশ্নটির উত্তর এবং গল্পটির যে পরিপ্রেক্ষিত এটা একটু পরেই শুনবো, খুব চমৎকার করে শুনবো। যেহেতু আপনি নিজে লিখেছেন, একটু ছোট্ট বিরতি থেকে আসি। সুধী দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্য, এবং আজকে আমাদের সঙ্গে আছেন কবি, মুক্তিযোদ্ধা, গীতিকার আবিদ আনোয়ার। থাকুন আবিদ আনোয়ারের সঙ্গে। সুধী দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে, এবং আমাদের সঙ্গে আছেন আবিদ আনোয়ার। আবিদ ভাই, আপনার গল্পটা। আসলে গল্পটির নাম একটি গাঁজাখুরি গল্প, যদিও তবুও এখানে অনেক ঐতিহাসিক তথ্য যেগুলো আছে একটিও বিকৃত নয়, করা হয়নি, সব সত্য তথ্য দিয়েছেন। সমস্ত সত্য তথ্য দিয়ে বলা হয়েছে। গাঁজাখুরি এই অর্থে যে আমি প্রথমেই দেখিয়েছি যে আমেরিকা নামের একটি ভূখণ্ড সুনামিতে তলিয়ে গেছে, এটাই গাঁজাখুরি। এটাই গাঁজাখুরি। এই তার পরবর্তীকালে দেখা গেল যে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি, তার বিউটিশিয়ান এবং হোয়াইট হাউসের নিরাপত্তা দেহরক্ষী দেহরক্ষী একটা বোটে করে চলে আসতেছে। সুনামিতে সমস্ত দেশ তলিয়ে গেছে, সমস্ত ধ্বংস হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা সমস্ত বিচ্ছিন্ন। তারা চলে আসতেছে প্রেসিডেন্টের নির্দেশে একটি বোটে করে নিউ ইংল্যান্ড, যাকে নাম দিয়েছিল দখল প্রক্রিয়া সম্পন্ন করার পরে ইউরোপিয়ানরা, বিশেষ করে ব্রিটিশরা। হ্যাঁ, ব্রিটিশরা বিশেষ করে। হ্যাঁ, প্রথমে কিন্তু দখল করেছিল স্প্যানিশরা। আচ্ছা, স্প্যানিশদের পরাভূত করে পরে ব্রিটিশরা দখল করে, কারণ কলম্বাস ছিলেন কিন্তু স্প্যানিশ। আচ্ছা। তো ওরা বোটে করে রওনা দিল। হঠাৎ করে একটা লোকের চিৎকার শুনে তাকে বোটে তুলে নিল শ্যারন, সাম শ্যারন। এখন এই মুহূর্তে মনে পড়ছে না তার পূর্ণাঙ্গ নামটা, কি ব্যবহার করেছি আমি গল্পে। সে রেড ইন্ডিয়ান, যারা এখন কনসেন্ট্রেশন ক্যাম্পে জীবনযাপন করতেছে তাদেরই একজন প্রতিনিধি হিসেবে চিৎকার পাচ্ছে, তো ওকে তুলে নিল। দেখা গেল কি সেই লোকটি সবচেয়ে বুদ্ধিমান এবং শিক্ষিত এবং সবচেয়ে শক্তিমান, হ্যাঁ, প্রেসিডেন্টের দেহরক্ষী, কারণ তার কাছে অস্ত্র আছে, সমস্ত কিছু আছে। তো শেষ মুহূর্তে দেখা গেল তারা প্রেসিডেন্টের নির্দেশে আপনার স্ট্যাচু অফ লিবার্টির কাছে এসে, হ্যাঁ, নিউ ইংল্যান্ড যেটাকে বলা হয়, হ্যাঁ, অর্থাৎ বোস্টন এলাকা আর কি আসলে এটা, হ্যাঁ। তো ওইখানে এসে দেখা গেল যে তাদের সমস্ত যে মারণাস্ত্র, তাদের যুদ্ধজাহাজ সমস্ত ধ্বংস হয়ে গেছে, কারণ হ্যাঁ, সুনামিতে সব খেয়ে হ্যাঁ ফেলেছে। তলিয়ে গেছে। আপনার এই গল্পটার নির্মিতিটা খুব অদ্ভুত এবং অসাধারণ এবং বৈশিষ্ট্যমণ্ডিত, এবং একটা নতুন গল্প লিখবার একটা ধারণা তৈরি করে দেয়। আপনি যেহেতু মুক্তিযোদ্ধা, ৭১ সালের রণাঙ্গনের সৈনিক, সরাসরি যুদ্ধ করেছেন, অনিবার্যভাবে আপনি মুক্তিযুদ্ধের গল্প লিখবেন। আপনি তো বিজয়ী, মুক্তিযুদ্ধের গল্প লিখবেন। কিন্তু আপনি একটি যে গল্প লিখেছেন, মুক্তির গোলাপি ফিতা, আয়োডিন থেরাপি, এই গল্পটিতে মিস্টার আফজাল, যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে আপনি গ্রেফতার করাইছেন। এটা দিস ইজ দ্য রিয়েলিটি। কেন আপনি কেন আপনি আফজালকে, যিনি মুক্তিযোদ্ধা, তাকে আপনি গ্রেফতার কেন করালেন? তাকে তো অন্যভাবেও নিতে পারতেন। না, তাকে এই জন্য করিয়েছি যে এখন এই মুক্তিযোদ্ধা কে ছিল বা মুক্তিযোদ্ধাদের যে কে অমুক্তিযোদ্ধা, সেগুলো গণ্য করা হয় না। এখানে আপনি লক্ষ্য করে থাকবেন যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ঢুকে গিয়েছিল তার মিশুক, রাইট। তাকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হলো। এবং এই যে এই তার মধ্যে একটা মিশুক হঠাৎ করে ঢুকে গেছে তার মিশুক চালকের ভুলে, কিন্তু যিনি সেখানে সেই মিশুকের যাত্রী, তিনি একজন সাধারণ
কেরানীগঞ্জের লোক বা ধরে না, কিন্তু একসময় তার তো মেজর জেনারেল হওয়ারও কথা ছিল, তার সে না, সে সেনাবাহিনী যেহেতু মুক্তিযোদ্ধা ছিল ওখানে বসে বসে সে চিন্তা করতো চিন্তা যে করছে আজকে কি যদি কি আমি হইতে পারে। আজকে যদি আমি আমার ওই সেক্টর কমান্ড মানে কমান্ডারদের কথা মতো বা রাজনৈতিক নেতাদের কথা মতো সেনাবাহিনীতে যেতাম, আজকে আমি কর্নেল বা মেজর বা ব্রিগেডিয়ার বা জেনারেল মেজর জেনারেল হতে পারতাম। কিন্তু এইসব জিনিস আসছে এবং সবচেয়ে মজার জিনিস এসছে আপনার তার কল্পনায় যদি অ্যারেস্টেড হয় সে ভাবতেছে সে অ্যারেস্টেড হবে, তার কল্পনায় তার যে 2 উকিলের বক্তব্য সেগুলো সে কল্পনায় শুনছে, এমনকি তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে, সেই রিমান্ডের একটা কাল্পনিক দৃশ্য, এগুলো সব বাস্তব। না, আমি বুঝতে এগুলো পারছি, যদিও আমি সে জানি, কল্পনা করেছে কিন্তু কিন্তু এটা রিমান্ডে ঘটে প্লাস আদালতে ঘটে। আবিদ আনোয়ার, আপনাকে বলছি, আপনি যে অসাধারণভাবে গল্পটা লিখেছেন, আমার প্রশ্ন ছিল গল্পকার তো আপনি একটু অন্যভাবে লিখতে পারতেন, তা গ্রেফতার না করেন। এখানে আরেকটা জিনিস যেটা, এই যে গোলাপি ফিতা, হ্যাঁ, তার মুক্তির গোলাপি ফিতা ফিতা এবং তার মুক্তি ভাতিজিকে নাম রেখে, হ্যাঁ, ভাস্তি, তার ভাইস্তি, কারণ হলো যে তার এসে দেখে তার স্ত্রী মারা গেছে, তখন ভাইস্তিকেই সে মুক্তি হিসেবে মুক্তি নাম দেয় এবং মুক্তি একটি প্রতিবন্ধী শিশু। এই শিশু একটি বাংলাদেশের প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে, যদি ভালো করে পড়ে থাকেন তাহলে বুঝবেন। সেটাও একটা ব্যাপার যে সে অনেক বয়স হয়ে গেছে, এখনো তুতলার বলে, মতো কথা বলে এবং তুতলামি করে কথা বলে এবং এমন সব আচরণ তার মধ্যে পাওয়া যায় যেটা বাংলাদেশের বাস্তব প্রেক্ষিত আমরা যদি বিবেচনা করি তাহলে দেখি সেই মুক্তির যে তুতলামি। না, তাহলে কি বাংলাদেশ এগোয়নি? বাংলাদেশ খুব একটা যে এগিয়েছে আমি তা মনে করি না, এই জন্য এই গল্পটা লেখা। রবীন্দ্রনাথের একটা অসাধারণ কবিতা দেবতার গ্রাস, সেটাকে অবলম্বন করে আপনি একটি নিজের মতো করে রবীন্দ্রনাথকে ব্যবহার করে গল্প লিখেছেন। এটা কি, এই অসাধারণ চিন্তাটা মাথায় কিভাবে এলো আপনার? আমার এই চিন্তাটি এখনো শেষ হয়নি, কারণ রবীন্দ্রনাথের প্রচুর কবিতা আছে, গল্প আছে, যেটা গল্প ভিত্তিক বা গল্পেরই কবিতা, কবিতারই গল্প। 2 বিঘা জমির থেকে শুরু করে বহু গল্প আছে, অবশ্যই আছে, কাহিনী ভিত্তিক। দেবতার গ্রাস আমি যেভাবে লিখেছি, আমি মনে করি যে আমার এর কোনো কৃতিত্বই নেই, সবটাই রবীন্দ্রনাথের গল্প, আমি গল্পের আকারে লিখেছি, অর্থাৎ কবিতাটির একটি গদ্য রূপ দিয়েছি, এর চেয়ে বেশি। খাঁচার মানুষ বাঘাভাই, হ্যাঁ, এই বাঘাভাইটা আপনি কিভাবে একটু দেখেছেন? এটা তো হ্যাঁ চিড়িয়াখানায় যারা আছে। না, এই বাঘাবাইয়ের কথা যদি বলেন তাহলে বলবো জনকণ্ঠ এবং অন্যান্য অনেক পত্রিকায় দেখলাম যে চিড়িয়াখানায় বাঘ থেকে শুরু করে সিংহ ইত্যাদি অনেক প্রাণী মারা যাচ্ছে। তখন আমার একটি কল্পনায় আসলো যে এদেরকে সম্ভবত ভালো যত্ন নেওয়া হচ্ছে না এবং তাদের জন্য যে মাংস কেনা হয় সেই মাংসগুলো সদ্ব্যবহার করা হয় না, তাদেরকে না দিয়ে নিজেরা আত্মসাৎ করে। আমি সরকারি চাকরি করেছি এবং আমি জানি যে কিভাবে দুর্নীতি করে। হঠাৎ করে কল্পনা করে এই জিনিসটা লেখা, এবং সবচেয়ে মজার ব্যাপার, আপনাকে একটা কথা বলি, আমি আগুন নামে, শাহমিকা আগুন নামে একজন গল্পকার জনকণ্ঠে চাকরি করতেন। 15 দিন পরে আমাকে কল দিলেন, 15 দিন অর্থাৎ আমার গল্পটি প্রকাশিত হওয়ার 15 দিন পর, আবিদ ভাই আপনি করেছেন কি? আমি বললাম কি করেছি? বললো যে আপনি যা লিখেছেন তাই রিপোর্টেড হচ্ছে চিড়িয়াখানার থেকে। হ্যাঁ, আমি বললাম আমি তো এটা কল্পনা করে লিখেছি। হ্যাঁ, বলে যে না, তারা ওই রকম করে। হ্যাঁ, তারা চিড়িয়াখানায় এরকম মাংস চুরি করে নিজেদের কিছু কিনতে হয় না, চিড়িয়াখানার যারা
আবিদ ভাই, আপনি সম্পর্কে মাহবুব সাদিক কি বলছেন? কবি, কথাশিল্পী, মুক্তিযোদ্ধা মাহবুব সাদিক, একটু শুনে আসি। 70 দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি আবিদ আনোয়ার। ভাবে, ভাষায় এবং মননশীলতায় আবিদ আনোয়ার বাংলা কবিতার ক্ষেত্রে একটি অনন্য জায়গায় এসে পৌঁছেছেন এবং সেই অনন্য জায়গাটি তিনি এখনও ধরে রেখেছেন। কবিতায়, গানে, ছোট গল্পে এবং তার শিশুতোষ রচনার মধ্য দিয়ে আবিদ আনোয়ার নিজেকে বিকশিত করেছেন। লেখা কতটা শিল্পসম্মত হবে সেই ব্যাপারটি মাথায় রেখেই তিনি লেখালেখি করেন। বিশেষভাবে কবিতার কথা যদি বলি তাহলে আধার এবং আধেয়, অর্থাৎ বক্তব্য এবং প্রকরণ, এই দুয়ের দিক থেকেই তিনি অনন্যতার পরিচয় দিয়েছেন। তার প্রমাণ তার কবিতায়, প্রমাণ তার গানে। আবিদ আনোয়ার গদ্যও লিখেছেন কবিতা বিষয়ে, চিত্রকল্প বিষয়ে, এবং কবিতার সাধারণ আলোচনায় আবিদ আনোয়ার যথেষ্ট শিল্পমনস্কতার পরিচয় দিয়েছেন। এবং আমি বলবো যে আবিদ আনোয়ার আমাদের কাব্য সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। আবিদ ভাই, শুনলেন তো, কেমন লাগলো? ডক্টর মাহবুব সাদিক আমার খুবই ভালো বন্ধু। সেই বন্ধুকৃত্য সেরেছেন তা আমি বলবো না। তিনি খুব সিরিয়াস মানুষ, সমালোচকও, সিরিয়াস মানুষও। আমিও তাই মনে করি। আমি কোনো বন্ধুকৃত্য করে কারো সম্বন্ধে কিছু বলি না। তিনিও আমাকে বন্ধু হিসেবে বলেছেন, সেটাও আমি মনে করি না। আবিদ ভাই, আপনি তো গানের সঙ্গে ছিলেন, অনেক গান লিখেছেন। আপনার গানের জগৎটা সম্পর্কে যদি একটু ছিলেন কেন? আছেন, এখনো আছি। হ্যাঁ, গান লিখতে কেন উদ্বুদ্ধ হলেন, বা গানের মধ্যে আপনি কি পাচ্ছেন? গান আসলে লিখেছি, হঠাৎ করেই ভাবলাম গান লেখা দরকার। কারণ সবচেয়ে বড় বড় কবি যারা, সবাই গান লিখেছেন। রবীন্দ্রনাথ, নজরুল গান লিখেছেন, শামসুর রহমান লিখেছেন। হঠাৎ করেই ভাবলাম গান লেখা দরকার। আপনি বেতারে প্রচুর গান লিখেছেন। হ্যাঁ, প্রচুর গান আছে। বিটিভিতে অনেক গান আছে। বিটিভিতে বাজে কম, কিন্তু বেতারে বাজে প্রচুর। বিকাশ ভাই, ছবিটা একটু দেখাবেন ভাইকে, আবিদ আনোয়ারকে। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যতদিন থাকবেন, শিল্পের সঙ্গে থাকবেন, কবিতার সঙ্গে থাকবেন, গল্পের সঙ্গে থাকবেন, বাংলা ভাষা এবং সাহিত্যের সঙ্গে থাকবেন। অবশ্যই থাকবো। এবং আপনি যেমন আমাকে ধন্যবাদ জানালেন এখানে আসার জন্যে, আমাকে ডেকে আনার জন্যেও আপনাদের অনেক ধন্যবাদ। শুধু দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন শিল্পবাড়ি অনুষ্ঠান। সঙ্গে ছিলেন কবি, মুক্তিযোদ্ধা, গীতিকার আবিদ আনোয়ার। আমাদের সঙ্গে থাকবার জন্যে, অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।